সুপ্রিম কোর্টের নির্দেশ, 1995 সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না। পাশাপাশি নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। 2024 সালের 9 আগস্ট লোকসভায় পেশ হয় ওয়াকফ সংশোধনী বিল। গত 3রা এপ্রিল লোকসভায় এবং 4 এপ্রিল রাজ্যসভায় পাশ হয়ে যায় এই বিল। 5 এপ্রিল রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। সংসদের দুই কক্ষেই বিলের বিরোধিতা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধীরা মনে করে যে এই বিলের মাধ্যমে সরকার ওয়াকফ সম্পত্তির উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে, যা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির উপর তাদের অধিকারকে ক্ষুণ্ণ করবে। তাই বিলের বিরুদ্ধে বিভিন্ন মুসলিম সংগঠন ছাড়াও একাধিক বিরোধী সাংসদরা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে। বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শীর্ষ আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না। পাশাপাশি পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড বা পর্ষদেও নিয়োগ করা যাবে না। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি 5ই মে। এখানে বলা বাহুল্য, ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশের নানান প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদের খবর রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকায় এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ রণক্ষেত্রে পরিণত হয়। এছাড়া হিংসা ছড়িয়ে পড়ে আরো বহু এলাকায়। রাজ্যেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। মোট কথা, ওয়াকফ আইন নিয়ে তোলপাড় দেশের বিভিন্ন প্রান্তে। তাই জানা প্রয়োজন, ওয়াকফ আইন নিয়ে বিতর্কটা ঠিক কোথায় এবং কেন? এই আইন নিয়ে এত বিরোধিতা কেন? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব মোহাম্মদ জসিমউদ্দিন এবং বিশিষ্ট বাম নেতৃত্ব অমল চক্রবর্তী। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মোহাম্মদ জসিমউদ্দিন, আপনার কাছে আসি আমি প্রথমে। বিরোধীরা বলছে যে ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে সরকার মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির ওপর তাদের অধিকারকে সীমাবদ্ধ করতে চাইছে। আপনি বলুন, ওয়াকফ সংশোধনী আইন দেশ এবং দেশবাসীর জন্য কেন প্রয়োজন ছিল? প্রথমত সকলকে নমস্কার, আসসালামু আলাইকুম, যতনুকুলুমকা। প্রথমত আমি নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের, বিশেষ করে রাজ্যের প্রত্যেকটা আপামর জনগণের কাছে সেই বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্য আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে সঙ্গে রাজ্যের প্রত্যেকটা নাগরিককে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র দামোদর মোদীজি, উনি আমাদের মুসলিম ধর্মাবলী যারা আমাদের ধর্মগুরু আছেন ওনাদের সঙ্গে দীর্ঘদিন উনি সেই বিষয়ে চর্চা করেছেন। গতকালকে আপনারা আমরা টিভিতে এবারে দেখেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি নিজেই বলেছেন, আমি 3 বছর এই বিষয় নিয়ে আমি সকলের পরামর্শ নিয়েছি। কেন সেটা আমরা নেওয়া হলো আমি বলতে চাইছি, আমাদের ভারতবর্ষে বিশেষ করে যে ওয়াকফ যে আমাদের সম্পত্তিগুলো আছে, ওয়াকফ সম্পত্তিটা অ্যাকচুয়ালি আমাদের ইসলাম ধর্মাবলী আমরা যারা ভাইয়েরা বোনেরা আছি, আমরা মানে আল্লাহর নামে মানে উৎসর্গ করে দিই, সেই মানে গডকে আমরা সেই জিনিসটা দিয়ে দিই। তো আমরা ধরুন ওয়াকফ সম্পত্তির মধ্যে আমরা যে জায়গাটা দেই, সেটার মধ্যে অনেকে কবরস্থানও অনেকে করে, অনেকে আমাদের যারা মুসলিম ধর্মাবলী ভাইয়েরা বোনেরা আছি আমরা মসজিদ বানাই, কিছু জায়গায় আছে মাদ্রাসা তৈরি হয়, কিছু জায়গায় মানে মাজারে পরিণত হয়, হ্যাঁ হ্যাঁ এতিমখানা হয়, মানে আল্লাহর নামে উৎসর্গ করা, এই জিনিসটা আপনি মানে রিটার্ন পাবেন। তো এই ওয়াকফ যেই আমরা মানে প্রপার্টি আমরা দিচ্ছি, সেই ওয়াকফ প্রপার্টিটা সেটা আমরা আল্লাহর নামে দিচ্ছি এবং সেটাকে সেফটি মানে এবং মানে সিকিউরিটির জন্য সেটা যে ওয়াকফ বোর্ড সেটা গঠন হয় আমাদের, আপনারা জানেন 1978 সনে ওয়াকফ বোর্ড, তো সেটার সুরক্ষার জন্য
তো ওয়াকফ বোর্ড এতদিন আমাদের যে ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে আমাদের যে ল্যান্ড প্রপার্টি মানে প্রতিদিন প্রতি বছর সেটা দিন দিন মানে বাড়ছে, মানে বৃদ্ধি পাচ্ছে। তো সেটা বৃদ্ধি যে পাচ্ছে, তো সেটা সুরক্ষিত করার জন্য আমরা সরকারের অনেক দায়িত্ব। তো সেই বিষয় নিয়ে আমাদের সরকার সুরক্ষিত ছিল না। তাহলে দেখুন, আমি সুরক্ষিত ছিল না কেন বলছি, ওয়াকফ ল্যান্ড প্রপার্টি ত্রিপুরা রাজ্যের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে অনেক রাজ্যে, যেটা আমাদের সরকার বলছে মানে ইন্ডিয়ান আর্মির পরে রেলওয়ে ডিপার্টমেন্টের পরের স্থানে আমাদের ওয়াকফ ল্যান্ড প্রপার্টি থার্ড পজিশনে আছে। মানে এত ওয়াকফ ল্যান্ড প্রপার্টি আছে, তো সেটা থেকে আমি কেন বলছি মানে কেন আসলে মানে সুরক্ষিত নয় কিংবা আমাদের গভর্নমেন্টকে মানে রেভিনিউ আসছে না, এবং এই রেভিনিউটা কিন্তু সরকারের বলতে আমি বলছি এই রেভিনিউ দিয়ে কিন্তু সংখ্যালঘুদেরই উন্নয়নমূলক কাজগুলো হয়। আচ্ছা, তো সেটা আমাদের এখানে ওয়াকফের মধ্যে পার ইয়ার যেটা আমরা মানে দেখতে পেলাম, যেটা ইনকাম হচ্ছে আমাদের দেশে 162 কোটি পার ইয়ার ইনকাম হচ্ছে। ওকে। তো যেই ল্যান্ড প্রপার্টি আছে সেখান থেকে আমাদের সরকার ওনারা যে চিন্তা করেছে 11 থেকে 12 হাজার মানে কোটি টাকা ইনকাম হওয়ার কথা। আচ্ছা। তো এই যে ল্যান্ড প্রপার্টি, এই টাকাটা কোথায় যাচ্ছে, তো সেই বিষয়ে এই আইনটা নেওয়া খুবই জরুরি, খুবই দরকার। তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই একটা শুভ উদ্যোগ নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। ওকে, আমি আসবো আপনার কাছে জসিমউদ্দিন। আপনি বললেন একদম মুদ্রা কথায় আমরা যদি আসি, যে এই যে ওয়াকফ সম্পত্তি আপনি বিস্তারিত বললেন যে কিভাবে ওয়াকফ হয় একটা সম্পত্তি, এবং আমাদের দেশে রেলওয়ে এবং আর্মির পর তৃতীয় বৃহৎ যদি সম্পত্তি থাকে তাহলে ওয়াকফের কাছে রয়েছে, এবং এই সম্পত্তি থেকে আপনি বলছেন যে সারা দেশে এখন একটা আনুমানিক 162 কোটি টাকা আয় হয় সরকারের, এবং সেখানে সরকারের আয় হওয়ার কথা ছিল 11 থেকে 12 হাজার কোটি টাকা, এবং তার জন্য নতুন আইন মানে প্রয়োগ করা হয়েছে, যে আইনের মাধ্যমে হয়তো এই টাকা মানে সরকারের কাছে আসবে, এবং আরো কিছু বিষয় থাকতে পারে যেগুলো অবশ্যই আপনার কাছে পরে আসছে। অমরবাবুর কাছে একটু যাবো। অমরবাবু, এই যে ওয়াকফ আইন নিয়ে আপনাদের অবস্থানটা এই মুহূর্তে কি, বর্তমান অবস্থানটা কি? যেহেতু এটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে, আপনারাও সেখানে আছেন, এবং আপনাদের আপত্তি আছে কিনা, এবং থাকলে ঠিক কোন জায়গায় আপত্তি এই আইনটা নিয়ে? হ্যাঁ, দেখুন, আমি নিউজ ভ্যানগার্ড কর্তৃপক্ষ বা আপনারা যারা সঞ্চালক মহোদয় আছেন, আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। যারা মানে দর্শক শ্রোতা আছেন, লাইভ দেখছেন, পরে দেখবেন, তারাই তো আসল বিচারক। আমরা এখানে কথা বলতে পারি, সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে তারা। সুতরাং তাদের উদ্দেশ্যে আমাদের সমস্ত কথা, এবং স্বাভাবিকভাবেই সঞ্চালক মহাশয় শুরুতে গোটা ফ্রেমটা বেঁধে দিয়েছেন। উনি প্রায় চর্চা করেই এখানে বসেছেন, বোঝা যাচ্ছে। এই বিল নিয়ে উনি অনেকটা পেছন থেকে আজকে অবধি যে কারেন্ট স্ট্যাটাস সবটাই বলার চেষ্টা করেছেন। আমাদের বন্ধু জসিম ভাই বলার চেষ্টা করেছেন। আমি কিন্তু এখানে বিতর্কে যেতে চাইছি না, আমি যেই জায়গাটায় হস্তক্ষেপ করতে চাইছি, কথা বলতে চাইছি, এটাকে কেউ এবং এটা পরিকল্পিতভাবে, এটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে একাংশের সংবাদ মাধ্যম বলবো, এটাকে হিন্দু মুসলিমের মধ্যে ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। ব্যাপারটা হিন্দু মুসলিমের মধ্যেই ওয়াকফ যে সংশোধনী বিল এনেছে, এটা হিন্দু মুসলিমের মধ্যে সীমাবদ্ধ না। আমি শুরু করতে চাইছি, এটা আমাদের ভারতবর্ষের যে ধারণা, আপনারা জানেন, আপনাদের ছবি আমি দেখতে পাচ্ছি সামনেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর ভারততীর্থ কবিতার মধ্যে যে ভারতবর্ষের ছবি এঁকেছেন, আমি আপনাদের কাছে লাইন বলতে চাইছি, হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন দল পাঠান মোগল এক দেহে হল লীন, এসো আর্য, এসো অনার্য, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো মুসলিম, এসো এসো খ্রিস্টান। এই যে ভাবনা, এই নজরুলের ছবি আপনারা টাঙিয়ে রেখেছেন। উনি বলছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমাদের দেশের অন্যতম সেরা সন্তান কবির, উনি বলছেন আমি আল্লাহরও সন্তান, ঈশ্বরেরও সন্তান। চণ্ডীদাস বলছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিবেকানন্দ বলছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তাহলে আমি এই কথাগুলো কেন বলছি, অনেকে ভাবতে পারেন যে ওয়াকফ বিল নিয়ে কথা বলতে গিয়ে আমি মনীষীদের বাণী কেন বলছি। এই মনীষীদের যে লাইনগুলো, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ধারণা।
আমাদের ভারতবর্ষে এই ধারণাটাকে, এই যে ওয়াকফ সংশোধনী বিল 2025, এই সংশোধনী বিল তছনছ করে দিচ্ছে। আমাদের ভারতবর্ষের সংবিধানে সংখ্যালঘুদের যে ধর্মীয় স্বাধীনতা, এই স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমাদের আপত্তি। ওয়াকফ বিল নিয়ে অনেকে ভাবছেন যে এটা তো হিন্দু, এটা তো মুসলিম, এইভাবে না। আমরা যারা ভারতবাসী, আমাদের ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধানের মূলে আঘাত করা হয়েছে এই ওয়াকফ সংশোধনের মাধ্যমে। আপনারা জানেন, যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি 1932 সালে আমাদের দেশে ওয়াকফ আইন হয়েছে। তারপরে 1954 সালে এটা সংশোধনী হয়ে একটা ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরে 1954 সালে ওয়াকফ আইন হয়েছে। 1954 সালের পরে আমি দেখছিলাম পত্রিকা ঘেটে, 1954 সালের পরে 1959 সাল, 1964 সাল, 1969 সাল, 1984 সাল, 2013 সাল, সর্বশেষ আপনার গিয়ে আপনার 1995 যেটা হয়েছে, তারপরে গিয়ে 2000 এই সংশোধনী 8 বার সংশোধনী হয়েছে আমাদের এই ওয়াকফ সংশোধনী। কই ভারতবর্ষতে এত হইচই হয়নি? ভারতবর্ষে তো মুসলিমরা রাস্তায় নামেনি, ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো তো এ নিয়ে বিরোধিতা করেনি, অনেক সংশোধনী হয়েছে। হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যে 1995 সালের এই সংশোধনী আইনকে 2024-এ যখন আগস্ট মাসে 40টা সংশোধনী সহ পেশ করলো সব রাজনৈতিক দল, সংসদের মধ্যে আপনাদের জানার জন্য বলছি 14 ঘন্টা বিতর্ক হয়েছে, জেপিসি তৈরি হয়েছে, 31 জনের কমিটি, বিজেপির সংখ্যাগরিষ্ঠ এমপি, কথা বলতে দেয়নি। নোট অফ ডিসেন্ট দিয়েছেন যারা বিরোধী দল, নোট অফ ডিসেন্টগুলো সংশোধনীর সাথে যুক্ত করে সংসদে প্লেস করা হয়নি। ওখানে কথা, জেপিসি মানে কি? জেপিসি মানে চর্চা হবে, আলোচনা হবে। আপনারা দেখেছেন খবরের কাগজে, জেপিসিতে কথা বলতে দেয়নি, প্রায় মারামারির পর্যায়ে। কোনো আলোচনা করার সুযোগ নেই, রিসার্চ করার সুযোগ নেই। এমন কি তাড়াহুড়া ঘটলো যে ওয়াকফ সংশোধনীকে এভাবে সংখ্যার জোরে পাশ করাতে হবে? আমি দেখছিলাম আপনাদের 95 জন লোকসভার মধ্যে বিপক্ষে ভোট দিয়েছে, রাজ্যসভার মধ্যে 232 জন বিপক্ষে এমপি সাহেবরা ভোট দিয়েছেন, সাংসদরা ভোট দিয়েছেন। তো তারা যে ভোট দিলেন, তাদের ভোটটাকে সম্মান দেবেন না? এটা হয় সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করে। কেন এই কথাগুলো বলছেন? আমাদের দেশের সমস্ত মুসলিম সংগঠনগুলো, সমস্ত ধর্মনিরপেক্ষ, এটা অনেকেই ভাবছে, আমি বারবার কথাটা আপনাকে ব্র্যাকেটে রেখে বলছি, অনেকে ভাবছেন শুধু মুসলিম সংগঠনগুলো বিরোধিতা করছে না, কিন্তু মুসলিম সংগঠনগুলো বিরোধিতা, ভারতবর্ষের সমস্ত অংশের ধর্মনিরপেক্ষ মানুষ যারা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাকে বিশ্বাস করে, ভারততীর্থ কবিতাকে বিশ্বাস করে, নজরুলের এই লাইনকে বিশ্বাস করে, যারা বিবেকানন্দের জীবে প্রেম করে যে এইজন সে বিষয়ে ঈশ্বর বিশ্বাস করে, তারা সবাই এটার বিরোধিতা করছে। বিরোধিতা করছে এই কারণে, কারণ এই 25 সালের যে সংশোধনী, যেটা 24 সালের আগস্ট মাসে প্লেস করেছে, এটা ওয়াকফ যে আইনটা ছিল, এই আইনটাকে দুমড়ে মুচড়ে 40টা সংশোধনীর মধ্য দিয়ে সমস্ত কিছু খুবলে বের করে নিয়েছে। এটার মধ্যে কিছু আর থাকবে না, এটার মধ্যে কিছু আর থাকবে না। এবং যদি আপনি জানতে, নিশ্চয়ই আপনি বলবেন এই যে আমি খুবলে যে নিয়েছে যে থাকবে না, এটা 1, 2, 3 করে আপনি সুযোগ দিলে আমি বলতে পারি। আমি প্রথমেই বলেছি আমার নিজস্ব বক্তব্য না। এটাই জানতে চাইছি যে ওয়াকফ নিয়ে যে এত বিরোধিতা বা এত যে বিক্ষোভ, আপনার কাছে জানতে চাইছি যে আপনি বললেন যে জেপিসিতে পাঠানো হয়েছে, কথা শোনা হয়নি, সংশোধনী আনা হয়েছিল, সেগুলো কিছুই শোনা হয়নি। না, সবার আগে বলেছি আমি, ভারতবর্ষের ধারণাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, সংবিধানটাকে খুবলে নেওয়ার চেষ্টা হচ্ছে, আমি বলেছি। কিন্তু এই জায়গাটা হচ্ছে আসল। এই আমরা বোঝার চেষ্টা করছি অমরবাবু, আমরা বোঝার চেষ্টা করছি যে ওয়াকফটা সাধারণ মানুষের জন্য, আমি শুরুতেই বলেছিলাম যে সাধারণ মানুষের জন্য, দেশ এবং দেশবাসীর জন্য, যেটা জসিমউদ্দিন বাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে লাভবান হচ্ছে দেশ এবং দেশবাসী। আপনার কাছে জানতে চাইছি যে ওয়াকফের মাধ্যমে দেশের কোন জায়গায় ক্ষতি হচ্ছে এবং আপনি দেশবাসী কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, আমি যদি না আজকে হঠাৎ করে ওয়াকফ নিয়ে যে চর্চা হচ্ছে, শুধু ওয়াকফ নিয়ে আপনি অন্যভাবে নেবেন না, ওয়াকফ নিয়ে চর্চা হচ্ছে। আমাদের দেশে কি শুধু মুসলিম ধর্মাবলম্বী ইসলাম ধর্মের যে ওয়াকফ আছে, আমাদের অন্য ধর্মের এরকম ওয়াকফ না হোক, অন্য নাম নেই? তিরুপতি মন্দিরে কোটি কোটি টাকার সম্পত্তি, লক্ষ কোটি টাকার, আমি বলতে পারবো না কত সংখ্যায় সম্পত্তি আছে, সম্পত্তি নেই। আমাদের এই অন্য ধর্মের, খ্রিস্টান ধর্মের এরকম গির্জা নেই, আমাদের জৈন ধর্মের, শিখ ধর্মের এরকম কোন তাদের সম্পত্তি নেই। সম্পত্তি আছে 17% মানুষ মুসলিম অংশে। জসিম ভাই নিজেও এই ধর্মে বিলং করেন, নিজেও এই সম্প্রদায়ের লোক। আমি জানি না শুধুমাত্র বিজেপি করার যে মানে কি বলবো তাগদা, বিজেপি করার তাগদার কারণে জসিম ভাইকে হয়তো, না আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু আমি অনুগ্রহ করে বলছি আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাইছি না, একদম না। জসিম ভাই আমার বন্ধু, আমি একদম আমি আপনাকে বলছি শুধু
এটা রাজনৈতিক বাধ্যবাধকতা থাকবেই। আমি যেই সংগঠন করি আমারও একটা বাধ্যবাধকতা থাকবে। এই রাজনৈতিক বাধ্যবাধকতা ছাড়া আমাকে বলতে দিন, আপনি যদি জসিম ভাইয়ের হয়ে ফাইট করেন হবে না। আমি বলতে চাইছি রাজনৈতিক শুনুন, রাজনৈতিক বাধ্যবাধকতার থেকে কথা বলা এক জিনিস, আর একটা সম্প্রদায়ের হয়ে কথা বলার দিনে, আমি সম্প্রদায়ের হয়ে কথা বলতে বলছি না, কিন্তু ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলার জন্য বলছি। ধর্মীয় স্বাধীনতা যে দিয়েছে সংবিধান আমাদের, কত বছর ধরে চর্চা হয়েছে বলুন তো এই সংবিধানটা তৈরি করার সময়? এই সংবিধান যারা তৈরি করলেন তারা যে ধর্মীয় স্বাধীনতাটা দিয়েছে তারা না বুঝে দিয়েছে? আম্বেদকর সাহেবরা কি না বুঝে দিয়েছেন যে ভারতবর্ষের সংবিধানে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার যার যার মতো তারা ভোগ করবে? এই স্বাধীনতাটাকে আজকে ভেঙে তছনছ করার কারণটা কি আমরা জানতে চাইছি। আমি এই জায়গাটা আমার প্রশ্নটা। জসিম বাবু বলতে পারবেন না তো, ওনার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, উনি তো এর পক্ষে বলবেন, এটাই স্বাভাবিক। উনি তো বিজেপি দলের হয়ে প্রতিনিধিত্ব করতে এসছেন, তো বিজেপি দলের হয়ে বিজেপি দল করে ওয়াকফের বিরোধিতা করবেন কি করে? উনি তো 10 বার বলছেন যশস্বী প্রধানমন্ত্রী। ঠিক আছে, উনি আমরা যেটা বোঝার চেষ্টা করছি অমল বাবু, জসীমউদ্দিন বাবু, যে ওয়াকফ বিল নিয়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম সেগুলো পরে হচ্ছে, আগে বোঝার চেষ্টা করছি যে ওয়াকফ, যেটা জসীমউদ্দিন বাবু বলেছেন যে ওয়াকফের মাধ্যমে এই 11,000-12,000 কোটি টাকা আসার সম্ভাবনা আছে, নতুন আইন যদি সংশোধন আইন যদি চালু হয়, কার্যকর হয়। তাহলে আপনাদের কাছে জানার চেষ্টা করছি যে ওয়াকফ যদি এই যে আইন যে কার্যকর যদি হয় তাহলে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে মানুষ, সেটা জানার চেষ্টা করছি। আমি তো বলছি আপনাকে, আমাকে বলতে দিন। আমি বলছি তো আয় নিয়ে আমার কোনো আপত্তি না, যদি আয় হয়, এই আয় যদি ভারতবর্ষের কোষাগারে আসে তাতে আপত্তি নেই, কিন্তু এই আইন করতে গিয়ে কোথায় প্রয়োজন পড়লো যে আমাদের যে ওয়াকফ বোর্ডগুলো থাকবে, এই ওয়াকফ বোর্ডে আগে যে কম্বিনেশন ছিল যে এই ওয়াকফ বোর্ডগুলো যেহেতু মুসলিম স্বার্থ রক্ষায় এগুলি নিয়োজিত, এখানে মুসলিম সম্প্রদায়েরই চেয়ারম্যান হবে, মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগুরু লোকজন থাকবে, এখানে হঠাৎ করে এমন কি প্রয়োজন পড়লো যেখানে না অন্য সব ধর্মের লোকরাই এখানে ঢুকতে পারবে? তাহলে যদি রাম মন্দির ট্রাস্টে আমি দাবি করি যে না জসিম ভাইকে ঢোকাতে হবে, ঢোকাবে? আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির পরিচালনা ঢোকাবে? আমি জিজ্ঞেস করতে চাইছি এই যে সুপ্রিম কোর্ট আজকে বলছে, ব্রিটিশ আমলের আগের থেকে তখন তো কোনো দলিল দস্তাবেজ ছিল না, দলিল হতো না, তখন এই সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে ওয়াকফ যেত। আমি বলছি আপনাকে এই পয়েন্টটা বলুন, ওয়াকফ যে সংশোধনী বিলটাতে, এটাতে যে আমাদের ভারতবর্ষের মধ্যে 80% ওয়াকফ ল্যান্ড প্রপার্টি বেদখল হয়ে রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা। মানে বেদখল কার থেকে কে করেছে? ওয়াকফ থেকে। আমি বলছি জসিম ভাই আপনাকে আমি বাধা দিচ্ছি না, প্লিজ আপনাকে আমরা সাহায্য করছি, শুনুন না, আমি আপনাকে বাধা দিচ্ছি না, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি একটু যুক্ত করছি আপনাকে, যুক্ত করার জন্য। এই যে আমি প্লিজ আপনার সাথে বিতর্কে যাচ্ছি না, আপনাকে আমি বলছি, আপনি যেই কথাটা বলেছেন আমি আপনার সাথে একমত হয়ে বলছি। এই যে বলছেন বেদখল হয়ে রয়েছে, এই বেদখল এতদিন আইন ছিল যে ওয়াকফ বোর্ডের বেদখল হওয়া সম্পত্তি আপনি যদি ইনকোয়ারি করে আনতে পারেন, কোনো আপত্তি নেই, বেদখল হওয়া সম্পত্তি আপনি নিয়ে আসতে পারেন ওয়াকফে। এই সংশোধনীতে এমন ধারা যুক্ত করেছে, আপনি কোন সম্পত্তি যদি বেদখল হয়ে যায় এই সম্পত্তি আর ওয়াকফে আনতে পারেন, উল্টো বাদ দিয়ে দিয়েছে এই ধারাটা বাদ দিয়ে দিয়েছে, 40টা ধারা যুক্ত করেছে। 2006 সালে সাচার কমিটির রিপোর্টে সেই তথ্য উঠে এসেছে 80% ওয়াকফ ল্যান্ড প্রপার্টি বেদখল হয়ে আছে। তো আমার কথা হচ্ছে এটা আমাদের বিজেপির কথা না, তো এখানে আমাদের যে এই পুরো দেশের মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা যেভাবে দখল করে রেখেছে, যে ওয়াকফ এরকম ল্যান্ড প্রপার্টি আছে, ধরুন এটার ভাড়া আসবে 1 লক্ষ টাকা, এটাকে মানে ভাড়া দিয়েছে 10,000 টাকা। তো এরকম করে এই যে গরিবের টাকাটা যারা ওয়াকফের নামে আল্লাহ রাস্তার দানটা করে, এটা তো গরিবের হক। তো গরিবের হকটা, আমার কথা হচ্ছে এত ভারতবর্ষের থার্ড পজিশন, আজকে আপনি দেখুন থার্ড পজিশন মানে কত হাজার হাজার কোটি টাকা রোজগার হতো এবং সংখ্যালঘুদের স্বার্থে এই টাকাগুলো খরচ হতো। আমাদের মোদীজি সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে এবং সেই টাকাটা কিন্তু যে রোজগার ইনকাম হবে সেটা কিন্তু মানে গরিবের খাতে, সেই গরিবদের উন্নয়নের কাজ হবে। আরে জসিম ভাই বারবার মোদী সাহেব বললে তো হবে না। এই যে 100, আপনাকে আমি বলছি ধারা 107 ধারা, এই যে ওয়াকফ আইনের যে 107 ধারা, আপনার তো জানা উচিত, আমার ধারণা আপনি ওয়াকফ বোর্ডেও আছেন, আমি জানি না আছেন কিনা, মাইনরিটি আছে, সরি আমি আপনার সাথে আমার ব্যক্তিগত সঞ্চালক সাহেব আমি আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই, আপনি একটা শেষ করতে দিন, আমাকে বলতে দিন। এই যে 107 নম্বর ধারা যেটা আপনি বললেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই যে বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার, এই যে একটা আইন ছিল 107 নম্বর ধারায় যে বেদখল হওয়া সম্পত্তি
ওয়াকফ বোর্ডে আবার ফিরিয়ে আনা সম্ভব। এই 197 ধারাটাই তুলে দিয়েছে। এখন আর বেদখল সম্পত্তি আপনি ওয়াকফ বোর্ডে আনতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। আর সাসার কমিটি বলছেন, সাসার কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিল। সাসার কমিটি বলেছিল যে ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে যদি সঠিকভাবে কার্যকর করতে হয়, ব্যবহার করতে হয়, তাহলে রাজ্য স্তরে কর্পোরেশন তৈরি করুন। অল ইন্ডিয়া, আমি নাম ধরে বলছে সাসার কমিটি যেটা বলছে পরিষ্কার করে আপনাকে আমি বলছে ন্যাশনাল ওয়াকফ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করুন এবং রাজ্য স্তরে স্টেট কর্পোরেশন গঠনের সুপারিশ এই সাসার কমিটি কিন্তু করেছিল। আপনারা জানেন 2002 সালে, আপনাদের আমার থেকে ভালো জানার কথা, আমি তো এখানে এসছি বলে এগুলো একটু চর্চা করে এসছি। 2002 সালে জয়পুরে যে ওয়াকফ বোর্ডের সম্মেলন হয়েছে, এখান থেকে বেশ কতগুলো প্রস্তাব দিয়েছিল সরকারের কাছে। আমি বলছি আপনাদের প্রধানমন্ত্রী যদি এত যশস্বী বা এত সংখ্যালঘুদের প্রীতই হয়ে থাকেন, তাহলে এই জয়পুরের সম্মেলনে সবাই একসাথে মিলে যেই প্রস্তাবগুলো রাখলেন যে ওয়াকফ সম্পত্তির সঠিকভাবে ব্যবহার করতে গেলে এই বিষয়গুলো, প্রস্তাবগুলো আমাদের মানা উচিত। সাচার সাহেব বললেন এই প্রস্তাবগুলো মানা উচিত, আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল করা উচিত ওয়াকফ সম্পত্তি। একটাও মানলেন না। হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যে 40টা সংশোধনী সহ এমন একটা বিল এখানে প্লেস করলেন, গোটা দেশ রেড়ে করে উঠলো। শুধু মুসলিমরা না, হিন্দুরা নামলেন, ধর্মীয় সংখ্যাগুরুরা নামলেন, কবিরা নামলেন, সাহিত্যিকরা নামলেন, বুদ্ধিজীবীরা নামলেন। আমি এটা জানতে চাইছি, সংসদের 2 কক্ষে শত শত এমপি সাহেবরা বিরুদ্ধে ভোট দিলেন। আপনাদের যে কি কমিটি বলেন আপনারা, জেপিসিতে লড়াই হলো, কি কারণটা আমি জানতে চাই। 17.5 ঘন্টা এটা নিয়ে চর্চা হয়েছে। আপনি বলছেন আমরা মানে বিরোধীকে মানে সুযোগই দেইনি। এখানে মানে রাত্র মানে ভোর রাত্র পর্যন্ত সেটা নিয়ে মানে চর্চা হয়েছে। এটাই তো কায়দা। না শুনুন, এটাই তো কায়দা। 14 ঘন্টা চর্চা হয়েছে, আমি অস্বীকার করছি না। দেখুন, আজকে আমি যতটুকু জানি এখানে মানে এরকম সংসদ বলছে আজকে না কালকে হবে। আরে রাষ্ট্রনীতি হচ্ছে সব। আজকে মোদী যতগুলো সিদ্ধান্ত নিয়েছে আপনি দেখুন না, এটা মানে বিরোধীরা প্রথমে বেদখলের ব্যাপারটা আসে। আমরা বেদখলের ব্যাপারটা, রাজনৈতিক ব্যাপারটা আমরা একটু জসিমউদ্দিন শুনুন, মানে বেদখলটা কিভাবে এই যে বলছে, এই যে অভিযোগ করছে অমর বাবু, বেদখলটা ফিরে পাবে না, ওয়াকফ ফিরে পাবে না বলছে। আমি তো জানতে চাইছি, তো ঠিক বলছেন, ঠিক বলছেন। আমি একটা एग्जांपल বলছি আপনাকে। কোনটা বলছে জানেন? বলুন। एग्जांपल আপনার বাড়ি, এবার আপনার বাড়ি যদি আপনি আমাকে রেজিস্টার করে দিন, তাহলে তো এটা আমার নামে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনার নামে। এটা হচ্ছে একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে মানে বাই বলছে তো ইউজার থাকবে না, ধারাই তো উঠিয়ে দিয়েছে। বাই ইউজার ধারাই তো উঠিয়ে দিয়েছে। আমি আপনাকে বলছি, এবার আপনার বাড়ি আমার নামে যদি রেজিস্টার করে দিন, সেটা তো আমার নামে হবে। সেটা ওয়াকফ, যারা ওয়াকফের নামে দিয়েছে সেটা তো মানে ওয়াকফ বোর্ড আছে। আর যেটা নেই আমরা মানে ব্যবহার করছি, আর সেটা আপনি যে বলছেন এটা তো আমাদের আছে না, মানে ব্যবহারের মধ্যে আছে। তো সেটা আমাদের স্পষ্ট মানে ইয়েতে আছে। না, এই ধারাটা উঠালো কেন হঠাৎ? 200 বছরের একটা মসজিদ ধরুন, আমি জানতে চাইছি আপনার কাছে। বলছেন আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, দরগাতে কোন ধরনের হস্তক্ষেপ করা হবে না। আরে আইন পাল্টে দিয়েছে, আপনি বলছেন হস্তক্ষেপ করা হবে না। নতুন করে যদি এরকম কোন ধরনের আপনার মানে কোন একটা বিষয় আসছে, নতুন কোন যদি কেস হয়, সেগুলো মানে আইনের মাধ্যমে সেগুলো মানে সমাধান হবে। আরে আইনের মাধ্যমে এতদিন কি ছিল না, এতদিন ওয়াকফ সম্পত্তি কেন, আমি বলছি সত্যি কথাটা সত্যিভাবে কেন বলতে চাইছেন না জসিম বাবু? আমি আপনাকে জিজ্ঞেস করছি, এতদিনে এগুলি সমাধান করতো কারা? ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনাল ছিল, ওয়াকফ বোর্ড ছিল, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মালিক। আজকে বলছে না, তারা কিছু করতে পারবে না। কে করবে? ডিএম সাহেব করবে। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি বুঝতে বাকি আছে, এটা বুঝতে বাকি আছে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এই সম্পত্তিগুলো নিয়ে যাওয়ার কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এখন? না না, হ্যাঁ অফিসার থাকবে, অফিসারটা এতদিনও ছিল। ব্যাপার ডিএম হবে সেটা আরো আমাদের আনন্দের বিষয়। শুনেন, এখানে হচ্ছে কি আমাদের টোটাল যে ল্যান্ড প্রপার্টি, ত্রিপুরার বিষয়টা আমি বলছি, 1899টা আমাদের মানে আছে ল্যান্ড প্রপার্টি। না না, আপনি বিচ্ছিন্ন করবেন না, আপনি আইনটা সম্পর্কে বলুন। এটা বিচ্ছিন্ন করলে কি করে হবে? আমাকে আপনি উত্তর দিন। আর যেটা আমাদের বাই ইউজার, যেটা উনি বলছেন, সেটা 919টা আছে। আপনারা তো দীর্ঘদিন ছিলেন এখানে মানে ক্ষমতায়, তাহলে আপনারা ওই সময় মানে কেন করলেন না? এটা যে আমাদের আরে কি কাটলো আপনি, এটা তো আপনি রাজনৈতিক কথা বলছেন। আমি রাজনৈতিক জায়গায় যাচ্ছি না, কিন্তু আমি রাজনৈতিক জায়গায় একবারও যাচ্ছি না। আমি বলছি এই 40টা ধারা কেন পাল্টালো, এই ধারাগুলো পাল্টানোর কি কারণ? আমাকে এটা আগে আপনি দর্শককে এটা কনভিন্স করতে হবে যে এবার হঠাৎ করে না মানুষকে, আমি তো বলছি মুসলিম না, মানুষকে কনভিন্স করতে হবে, আপনাকে মানুষকে কনভিন্স করতে হবে যে 1995 সালের যে ধারাটা,
এই ধারাটা 2024 সালে 40টা সংশোধনী সহজে সংসদে পেশ করা হলো, জেপিসিতে পেশ করা হলো, এমন কি কারণ ঘটলো এই ধারাগুলো কেন পরিবর্তন করলো? যদি আপনাদের সম্পর্কে 17% মানুষ সম্পর্কে এতই শ্রদ্ধাশীল হয়ে থাকেন মোদিজি কিংবা বিজেপি সরকার, আমি যাই বলি, মোদিজি একা তো আর করেননি, যদি এত শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে এমন কি ঘটনা ঘটলো এই আইনের মধ্যে যে ওয়াকফ বোর্ডে এখন মুসলিম লাগবে না, যে কেউ চেয়ারম্যান হতে পারবে, ওয়াকফ বোর্ডের মধ্যে এখন মুসলিম ছাড়া যে কেউ যে কোনো ধর্মের লোক যেতে পারবে? না না, এটা কি কারণটা কি? এতদিন হলো না, এতদিন হলো না, এখন কেন হলো? আমাদের আমরা পয়েন্টে থাকি, ওনার প্রশ্নের উত্তরে আপনি দেবেন, কিন্তু আপনারা দুজনে একসঙ্গে কথা বলছেন। এক সেকেন্ড, আমাকে টেকনিক্যাল ব্যাপারটা বলতে দিন। আপনারা দুজনেই একসঙ্গে কথা বলছেন, দর্শক বন্ধুরা কিছুই বুঝতে পারছেন না। আমাদের এজেন্ডা ওয়াকফ ভালো না মন্দ, কেন এই আইন প্রয়োগ করা হলো, আপনি বলবেন পক্ষে, উনি বলছেন বিপক্ষে, কিন্তু আপনারা দুজনে একসঙ্গে বললে কিছুই বুঝতে পারবেন না। উনি প্রশ্ন করেছেন কেন অমুসলিম ওয়াকফ বোর্ডে থাকবে, আপনি সেটার উত্তর। আচ্ছা, আমি বলছি আপনাকে, আমাদের ওয়াকফ বোর্ডে চেয়ারম্যান সহ 11 জনের কমিটি, এখানে নন মুসলিম 2 জন, আপনি একজন সংসদ বিধায়ক থাকতেই পারে, এটা আমাদের এখানে আছে। তো আমাদের এখানে সংসদ মুসলিম নেই, সংসদ বিধায়ক যদি আধার কার্ডটা থাকে নেই কেন? লোকসভা একজন এমপি নেই কেন? মুসলিম একজন এমপিও তো নেই দেশে, এবার একজনকেও প্রার্থী করেনি, একজনকেও না। সংসদ একজন বিধায়ক, এবার বিধায়ক আপনার এটা আধার কার্ডটা যদি দেখুন, এটা আপনারা যদি এই যে মানে বিভাজন করছেন, আজকে আমাদের কথা হচ্ছে বিভাজনের কথা, আপনি বিজেপি হয়ে বিভাজনের কথা বলারই তো রাইট নেই। যেখানে মুসলিম সংখ্যা মানে বেশি, ওই জায়গাগুলো আজকে পরিসংখ্যান দেখুন না, মিশ্র এলাকায় ডেভেলপমেন্ট বেশি হয়, দেখবেন আপনার। কেন আমাদের মানে প্রত্যেকটা নাগরিক, আজকে আমরা যে জিনিস লক্ষ্য করতে পারছি, এখানে নন মুসলিম বলে কাউকে আমরা ইয়ে করতে চাইছি না। আরে নন মুসলিম 2 জন হলে কি হবে, এখানে 11 জন, তারা তো আর এটা মানে ভোটাভুটি যদি হয় কোন মিটিং এ ডিসাইডও তো 2 জন করতে পারবে না। এখানে মেজরিটি থাকবে 9 জন, তো 2 জন যদি আধার কার্ড থাকে, সেটা আপনার মানে আপত্তি আপনাদের কি? আপনারা বারবারই বলছেন নন মুসলিম। না না, আমরা বলছি না তো, দেশের সুপ্রিম, আরে ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, এর আগে যতগুলো আমাদের সিদ্ধান্ত নিয়েছে, আপনি দেখুন না, জসিম ভাই, জসিম ভাই, প্রত্যেকটা বিষয় আজকে মুসলিমরা থ্যাঙ্কস মানে জানাচ্ছে। আজকে সব ডিজিটাল হচ্ছে, এত ল্যান্ড প্রপার্টি বেদখল হয়ে রয়েছে, আমাদেরকে তথ্য আছে। আপনি বলুন না মানে কত কোটি, দেখুন না এই যে তথ্যগুলো আপনি দেখুন, এখানে মানে আপনি দেখুন কর্ণাটকে 22,000 একর ওয়াকফ জমি মাত্র 22 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে। আজকে আপনি বলুন, এর আগরতলাতে প্রচুর আছে, আমি আসলে মানে সেগুলো এটা আপনার সরকার নিবে ব্যবস্থা। এখানে এরকম করে আমরা প্রত্যেকটা বিষয়ে এখানে আমাদের মানে ওয়াকফ ল্যান্ড প্রপার্টি মানে বেদখল হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে মুসলিমদের আরে বেদখল হওয়ার রাস্তা, আপনি বলছেন বেদখল হওয়ার সব রাস্তা করে দিয়েছে এই আইনে। এই আইনে ওয়াকফ সম্পত্তি বলে আর কিছু থাকবে না, বেদখল হওয়ার সব রাস্তা করে দিয়েছে। বললাম তো, যেভাবে বাবরি মসজিদ নিয়েছে এভাবেই সব নেবে, এইটা রাস্তা করে দিয়েছে, এই আইনের রাস্তা করে দিয়েছে, আইনের রাস্তা করে দিয়েছে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি, আপনি রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে ওয়াকফের বিরুদ্ধে বলতে পারবেন না, কারণ আপনাদের প্রধানমন্ত্রীর তৈরি করা আইন আপনি কি করে বিরোধিতা করবেন? সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি? আমরা জানাতে হবে তো, নাহলে আপনি দলে থাকবেন কি করে? আমাদেরকে করতে হচ্ছে। প্রত্যেকটা দেশের মধ্যে একটা অস্থির পরিবেশ, কংগ্রেস সিপিএম বিভিন্ন রাজনৈতিক দল, এই তো আবার কংগ্রেস সিপিএম, আবার কংগ্রেস সিপিএম। আজকে দেখুন পশ্চিম বাংলায় কি অবস্থা হয়েছে, পশ্চিম বাংলায় আবার কংগ্রেস সিপিএম। ওকে, তিন জন বলা হচ্ছে সংবিধান, আমি বলছি আপনাকে, দেখুন এখানে ভারতবর্ষের সংবিধান আমরা বিশ্বাস করি, সংবিধানের 25 ও 26 ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে এই আইনের মাধ্যমে বলা হচ্ছে, এটা ঠিক কিনা? না না, কেন আসলে আপনার ধর্মীয় মুসলিমদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে কিনা এটা শুনুন। আমরা 5 ওয়াক্ত নামাজ, এটা জসিম ভাই পারবেন না তো বলতে। জসিম ভাই তো বিজেপি দলের প্রতিনিধিত্ব করতে এসেছে। বিজেপি বলছে ঘুমাংস বন্ধ করে দিতে হবে, বিজেপি বলছে ঘুমাংস বন্ধ করে দিতে, উনি বলতে পারবেন? ওনার হিম্মত আছে, বলতে পারবেন না তো? উনি বিজেপি দলের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছেন। কে কি খাবে কে কি খাবে না সেটা আমাদের কোনো বিষয় না। আপনি বড় গলায় বলতে পারছেন এই কথা, আপনি বলতে পারছেন, দর্শকরা শুনছে, কিন্তু দর্শকরা শুনছে। আকলাককে কেন খুন করা হলো উত্তরপ্রদেশে? আকলাক মোহাম্মদকে কেন খুন করা হলো? কি কারণ? না না, আপনি না তথ্য দিয়ে কথা বলুন। আপনি বলছেন বিজেপি, মুসলিম আজকে আজান হচ্ছে, নামাজ পড়ছে, ঈদের নামাজ হচ্ছে, হজে যাচ্ছে, আগে হজে মহিলা যেতে পারতো না, মুসলিমরা আজকে মানে এই যে ওয়াকফ সংশোধনী আইনটা করা হচ্ছে,
আজকে আপনার যে জায়গাটা, বাড়ির জায়গাটা যদি আপনি 100% মানে যদি সীমানা নির্ধারণ না করতে পারেন, এটা নিয়ে ফিউচারে আপনার পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হতে পারে। এই তার জন্য এই ধরনের সিদ্ধান্ত যদি না নেওয়া হয়, আমার কতটুকু জায়গা আছে, কতটুকু কি অবস্থা আছে, সেগুলো এখন সব ডিজিটাল হয়ে যাবে। মোদিজি 1 পয়সা মানে নামে খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা এরকম ভাবে করছেন, কেউ 1 পয়সা খেতে পারবেন না। এই উন্নয়নমূলক এই টাকা দিয়ে এখানে হাসপাতাল হবে, স্কুল হবে, কলেজ হবে, শপিং মল হবে, কোন জায়গায়? খালি জায়গায়। এখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ভেঙে কিছু হবে না। খালি জায়গায় যেগুলো পড়ে রয়েছে, যেগুলো মাফিয়া দ্বারা যেগুলো দখল হয়ে রয়েছে, এই জায়গা উদ্ধার করে এখানে এই ধরনের ডেভেলপমেন্ট কাজ হবে। এখানে এই টাকা রোজগার দিয়ে সংখ্যালঘুদের উন্নয়ন। এবার একটু রেজিস্ট্রেশনের ব্যাপারটা আসি, নথিভুক্তকরণের ব্যাপারটা আসি। এই আইনে কি বলা হয়েছে? নতুন কোনো কেউ যদি ওয়াকফে দান করে, সম্পত্তি দান করে, সেটাই কি নথিভুক্ত হবে, নাকি পুরনো 200 বছর 300 বছর আগে যেটা দান করা হয়েছিল সেটাকেও নথিভুক্ত করতে হবে? না না, দেখুন, আগে যারা ওয়াকফের নামে দিয়েছে সেগুলো কোনো মানে নথিভুক্ত করতে হবে না। যে জায়গাগুলো আপনি যদি আজকে, আরে আপনার মুখের কথা হবে, আইন পাল্টে দিয়েছে, আপনি বলছেন করতে হবে না, আপনি বললে হবে না। আজকে বরং আমি জসিমউদ্দিন, আমি ওয়াকফের জায়গা দিতে চাইছি, সে যতটুকু জায়গা আমি ওয়াকফ বোর্ডকে একটা চিঠি দেবো, বলে আমি আমার এই এতটুকু না, এখন যে কেউ দিতে পারবে না, এই আইন পাল্টে দিয়েছে, বলছে যে কেউ দিতে পারবে না। মুসলিম ধর্মাবলম্বী হতে হবে, তাকে 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে, তারপরেই দিতে হবে। এটা কি করে হয়? আরে না না, হিন্দু মুসলমান যাবো না না, আপনাকে আমি বলছি তো, আপনি কি জানেন? আপনি জানেন হযরতবাল দরগায় কত হিন্দু যায়? আপনি জানেন? আপনি উদয়পুরের দরগায় কত হিন্দু যায়, কত মুসলিম মারবাড়িতে যায়, আপনি জানেন? তাহলে কি করে মোদী সরকার বলে না? আমাকে বলুন না, আমাকে উত্তর দিন, কি করে মোদী সরকার বলতে পারে এটা? ওয়াকফের নামে দিতে পারবো 100%, মানে এখানে কোনো ইয়ে নেই। কিন্তু এখানে উনি বলছে হিন্দু বিষয়টা, কোন মানে সনাতনী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা, কারণটা কেন হয়? কেন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে? না, আমাদের আমি শুনুন, আমার জীবনের আপনি আমাকে বলুন আমার জীবনের অভিজ্ঞতা, আপনি আপনাকে বলছি তো আমার জীবনের অভিজ্ঞতা। আমাদের হিন্দুর ঘরে এই তো, আপনি রাজনীতি না খারাপ কথা বলুন। আমি যেই জায়গায় বড় হয়েছি ছোটকালে, শুনুন, আমাদের নতুন গাভী যদি দুধ দিত, প্রথম ব্রাহ্মণবাড়ি থেকেই দুধ দিয়ে উদয়পুরে দরগায় দিত। সনাতনী হলে দরগাতে দুধ দিতে পারবে না, সনাতনী হলে ওয়াকফে জমি দিতে পারবে না, না সনাতনী হলে ওয়াকফে জমি দিতে পারবে না। এটা কেন আইন পাল্টাবে? কি কারণ? এটা ভারতবর্ষে তো সংবিধানে এই কথা লেখা নেই। আমি তো সংবিধান বেশ করে কথা বলছি। এটা না না, কেন? আরে আবার বলছেন প্রপার্টির একটা, আবার বলছেন প্রপার্টির একটা। আমরা শুনতে দিন, 5 বছরের ব্যাপারটা কেন এলো আইনের মধ্যে? এই যে 5 বছর মুসলিম, আরে উনি কি করে বলবে? উনি তো বিজেপি দলের প্রতিনিধি। ঠিক আছে, উনি বিজেপি উনি একজন বিজেপি যদি হতো বলতে পারতো। আপনি কথা অনেকবার বলেছেন, বলবো তো আমি। না ঠিক আছে, আপনি শুনুন, ব্রিটিশ আমলে ব্রিটিশের পক্ষে অনেকে গোলামি করতো, অনেকে দালালি করতো ব্রিটিশের পক্ষে। ভারতবাসী অনেক ভারতবাসী এরকম হয়েছে। জসিম ভাইদের অবস্থা, বিজেপির হয়ে গোলামি করতে চাই। গ্রামকে গ্রাম ওয়াকফের নামে দান করা হয়ে যাচ্ছে। বলছেন আজকে মুসলিমদের মধ্যে টিসিএস অফিসার ছিল না, ওনাদের সময় 3 জন ছিল, আমরা এসে 3 জন দিয়ে দিলাম। আপনি শুনে টেটের মাধ্যমে আজকে ছেলেরা চাকরি পাচ্ছে, পুলিশে পাচ্ছে। বিষয়টা সংখ্যা না, বিষয়টা 2 জন 3 জন সংখ্যা না, বিষয়টা হচ্ছে নীতির প্রশ্ন। নীতি মুসলিমরা 0.94% চাকরি 1% নিচে ছিল। আজকে মুসলিম যদি আজকে বিজেপি সাম্প্রদায়িক হলে মুসলিমরা চাকরি পেত না। আজকে আপনারা দেখো আগরতলা হজ ভবন থেকে শুরু করে আজকে মাইনরিটি আমাদের ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দিচ্ছি, সবই তো আমরা দিচ্ছি। হাসবে লোক, হাসবে, আপনার কথা শুনে লোক হাসবে। আপনারা না, এখন আমরা এখানে বেআইনি দখলদারি হোক কিংবা এই যে 5 বছরের ব্যাপারটা একটু জানতে চাইছি, যে 5 বছর মুসলিম প্র্যাকটিস করতে হবে তারপরই দান করতে পারবে, এর পেছনে কি মানে কারণ আছে? মানে মুসলিম প্র্যাকটিস না, ধরুন কোন সনাতনী ভাই যদি সনাতনী না, কেন সনাতনী বলছেন? খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, অমুসলিম। শুনে আমি আপনাকে বলছি, অমুসলিম যদি কোথাও কোনো আমাদের মানে সংখ্যালঘুর যে কোনো জায়গাতে আপনার মানে দান করতে পারেন, কিন্তু ল্যান্ড প্রপার্টির বিষয়টা যেটা আমি আপনাকে আছে, ওই আমাদের ল্যান্ড প্রপার্টির মধ্যে এটা ইসলামিক শরীয়ত আছে। দেখুন, আমি ইসলামিক কোনো মুফতি আলেম না, ইসলামিক শরীয়তের মধ্যে যেটা আমাদের মসজিদ, কবরস্থান, এটা মানে অন্য ধর্মের আছে না মানে জায়গার মধ্যে সেটা এইভাবে করা যায় না। তো এটা নিয়ে আমি বেশি মানে বিস্তারিত করার, আমি কোনো মুফতি আলেম না, তো আমি সেই বিষয়ে আমি বলবো না। কেন জানেন, এখানে সেই জায়গায় মসজিদ করা যাবে না, কবরস্থান করা যাবে না, তো এমনি অন্য জায়গায় মানে সেটা তো মানে আলাদা। তো এই বিষয়টা তার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক চৌচালা বিশ্লেষণ করার পরই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনি তারা আমাদের মানে অন্য ধর্মাবলী ভাইরা বোনেরা বিভিন্ন জায়গায়
ওনারা সহযোগিতা করতে পারবে, দান করতে পারবে। ওকে, আমরা আইন নিয়ে যখন কথা বলছি, মুসলিম ওয়াকফ বোর্ড নিয়ে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বেআইনি জমি দখলের বা বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে এবং সেগুলো ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে হাজার হাজার মামলা, এখন বলা হচ্ছে 40,000 প্রায় 951টি মামলা এখনো অমীমাংসিত বলে জানা যায়। এখন মামলা চলছে ওয়াকফ ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল নিয়েও কিন্তু অনেক ধরনের অভিযোগ ওঠে। এখন প্রায় 9,942টি মামলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের এই ওয়াকফ পরিচালনার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। এখন সেই জায়গায় এই আইন পরিবর্তন বা সংশোধনের কি প্রয়োজন ছিল না? সবকিছু কি এই ট্রাইব্যুনালে, ওয়াকফ ট্রাইব্যুনালের দ্বারাই কি সম্ভব হচ্ছিল? অমলবাবু না, এটা আমি তো বলছি, এটা স্বাধীনতার 75 বছর পরে ভারতবর্ষের সামনে, মোদিজির সামনে আর কোনো সমস্যা ছিল না অন্য ধর্মের এই সমস্যা? না, আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি আপনাকে, না উনি তো আমাদের যিনি আমার বন্ধু এখানে বসলেন, উনি তো আইন সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। আমি তো ওনাকে জানতে চাইলাম যে এই জায়গায় কেন অমুসলিমরা সম্পত্তি দান করতে পারবে, এই ধারাটা পাল্টানোর কি প্রয়োজন ছিল? আমি তো এটা বুঝতে পারলাম না, ক্লিন হলাম না। তো আমি আপনার কাছে, আমি তো আরে মসজিদের প্রশ্ন না তো, মসজিদ তো সেকেন্ডারি। প্রথম তো হচ্ছে ওয়াকফ বোর্ডে জায়গা দানের প্রশ্ন। আরে আপনি কেন মসজিদ কবরস্থান আনছেন? আমি তো বলছি না মসজিদ কবরস্থান, ওয়াকফ বোর্ডের সব সম্পত্তিতে মসজিদের কবরস্থান নেই তো, সব মসজিদ কবরস্থান নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে? মাদ্রাসাও আছে, স্কুল আছে। অদ্ভুত কারণ, আমি যেটা বলছি না বলুন না, কেন এই ধারাটা পাল্টানোর, এই ধারাটা, আরে অদ্ভুত কারণ, আমার কথার উত্তর পাচ্ছেন, এই ধারাটা পাল্টানোর কি প্রয়োজন পড়লো? যে অমুসলিম কেউ, তাহলে আগামী দিন থেকে আইন হয়ে যাবে যে হযরতবাল দরগায় কোনো অমুসলিম যেতে পারবে না, এই আইন হবে, স্বাভাবিক হতে বাধ্য, অমুসলিম হতে বাধ্য। আরে আবার বলছেন একই তো, আস্তে আস্তে আসছে। এটাই তো ভারতবর্ষের, আমি কিন্তু প্রথম বলেছি, আমার কিন্তু ওয়াকফ বোর্ড থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই ওয়াকফ বোর্ড হচ্ছে দরজায় মাত্র টোকা মারা। আমাদের দেশের সংবিধানের যে ধর্মনিরপেক্ষ শব্দ, এটাকে বাদ দেওয়ার একটা প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ আস্তে করে এগুচ্ছে। এই এগুনোর রাস্তা হচ্ছে, আমরা কিন্তু এই কারণে এটা আপত্তি, আমরা কিন্তু বারবার বলছি আমাদের হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই, ওয়াকফ বোর্ড নিয়ে বড় আমাদের বক্তব্য হচ্ছে, ওয়াকফ বোর্ডের এই সংশোধনী মানে হচ্ছে ভারতবর্ষের সংবিধানের গলা টিপে ধরা। এই জায়গায় হচ্ছে আমাদের বক্তব্যটা, বোঝার চেষ্টা করুন, নাহলে কিন্তু অন্য ব্যাখ্যা হবে। এই পরিষ্কার হচ্ছে গলা টিপে ধরা। কারণ এরা দেশের 17% সংখ্যালঘু অংশের মুসলিম সম্প্রদায়ের লোক, ওদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দাও। এটা হচ্ছে আরএসএস এর, বিজেপির 1 পয়েন্ট এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবে কার্যকরী করার জন্য বাবরি মসজিদ ধ্বংস দিয়ে শুরু করেছিল, আস্তে আস্তে এখন দেখছেন তো আপনারা, প্রতিদিন আওয়াজ তুলছে এই মসজিদ আমাদের, এই মসজিদ আমাদের, এই জায়গা আমাদের, এই জায়গা আমাদের। এবং ওয়াকফ আইন যদি হয়ে যায় তাহলে এই জায়গাগুলো দখল করতে সুবিধা হবে। ডিএম কার কথা শুনবে? যোগী আদিত্যনাথের কথা শুনবে না ওয়াকফ বোর্ডের কথা শুনবে? আমি জিজ্ঞেস করছি, ডিএম কার কথা শুনবে? ডিএম কার কথা শুনবে? আমি তো বলছি তো, ডিএম একটা ডিস্ট্রিক্টের পরিষ্কার বলতে, আরে ডিএম দেখছি তো, আরে দেখছি তো, আমি তো বলছি, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না। ডিএম কার দ্বারা নিয়ন্ত্রিত? ডিএম কার দ্বারা নিয়ন্ত্রিত? ডিএম কার দ্বারা, আরে কার কথা কি বলছেন আপনি? ডিএম এর মাথায় কয়টা মাথা আছে? যদি শাসক গোষ্ঠী তাকে নির্দেশ দেয়, সে এর অন্যথায় করবে, কি করে সম্ভব তার পক্ষে? সম্ভব না, ব্যক্তির সম্ভব না তো। যে কোনো সমস্যা হলে আমরা বলতাম ডিএম, তাহলে কি না কেন? তাহলে আমাকে আগে বলুন, কেন ট্রাইব্যুনালের হাতে ক্ষমতা কেড়ে নিল কেন? কি এমন দরকার পড়লো? তারাও তো আইনজ্ঞ, তারাও তো জেলা জজ ছিল। ট্রাইব্যুনালের সব হেডগুলো হচ্ছে জেলা স্তরের যারা বিচারপতি, জেলা স্তরের যারা আইনজ্ঞ, তাদেরকে কেন সরিয়ে দিল? অভিযোগ জেলা শাসকের বিরুদ্ধে নাই, মন্ত্রীর বিরুদ্ধে নাই, সরকারের বিরুদ্ধে নাই, ডিপার্টমেন্টের বিরুদ্ধে নাই। যদি রেজিস্ট্রি করতে যান, যত জেলা শাসকের প্রত্যেকটা বিষয়ে ওনার কাছে প্রয়োজন, আপনার প্রাইভেট সেক্টরে হোক আর আপনি খুশি এটা নাকি? আপনি ধারা সংশোধনীতে খুশি? আপনার খুশি, আমি তো বারবার বলছি খুশি হতে হবে। আপনার কাছে অনুরোধ রাখছি, বিশেষ করে আমাদের রাজ্যের মাধ্যমে প্রত্যেকটা জনগণ এবং দেশবাসীর উদ্দেশ্যে কেন বলছি, আপনারা সেটাকে স্টাডি করুন এবং আমরা অ্যাওয়ারনেস করছি। এটাকে ভুল বোঝানো হচ্ছে, এটাতে কোনো মুসলিমদের কোথাও কোনো ক্ষতি হবে না। এখানে মুসলিমদের যেই ব্যবহৃত জায়গা আমাদের ওয়াকফের আছে সেগুলো আমাদের থাকবে। এখানে সংশোধন করার একটাই বিষয় হচ্ছে, এখানে ধরুন আজকে ওয়াকফ বোর্ড যদি একটা জায়গা বলে, কেউ এসে বলে এই জায়গাটা ওয়াকফ বোর্ডের, এমনি মুখে বললে হয় না,
সেটা আপনার প্রমাণ লাগবে, পেপারস লাগবে। এখন 200 বছর আগে করে যদি কেউ প্রমাণ গান দেবে? করে থাকে কি করে প্রমাণ দেবে? আরে 200 বছর এটাই তো বলছে ওয়াকফ তো বহুত আগে সুপ্রিম থেকে কোর্ট গান বলছে, করা আমরা হচ্ছে। না, সুপ্রিম কোর্ট বলছে যে যখন দলিলই ছিল না, ব্রিটিশ আমলের আগে এখানে দলিল ব্যবস্থাই ছিল না, কি করে আপনি এটা তো বলা হচ্ছে আগের যে বিষয়গুলো মানে ওয়াকফের নামে ছিল এখন সেগুলো আপনাদের থাকবে, নতুন করা হবে। তাহলে আরে ওয়াকফ কি হইতে না, সম্পত্তি নতুন না, একবারও না, বলেনি, না, কোথাও নতুন- নতুন শব্দ নেই। মানে নতুন করা আপনার হবে। দিল্লির, আমি জিজ্ঞেস করি আমি- আপনাদের আমাকে একটু বলতে দিন। যে কোনো জায়গায় জসিমউদ্দিন, ব্যাপারটা হচ্ছে যে আপনি বলছেন যে নতুন করে যে সম্পত্তি হবে তার নথিভুক্ত করাতে হবে, তাকে ওয়াকফকে দিতে গেলে রেজিস্টার করাতে হবে। না, কোথাও এই কথা উল্লেখ নেই। পুরনো কোথাও নথিভুক্ত কোথাও এই কথা উল্লেখ নেই। অলরেডি উত্তরপ্রদেশে অলরেডি ম্যাপিং করা হয়ে গেছে কোন কোন জায়গা বেদখল করানো হবে। তাহলে সেগুলো কিসের ভিত্তিতে বেদখল করানো? সেগুলো তো অলরেডি ওয়াকফে রয়েছে। তাহলে শুনুন, আমি আপনাকে বলছি, যেই পদ্ধতিতে বাবরি মসজিদ নিয়েছে এই পদ্ধতিতে হবে, এই পদ্ধতিতে হবে। অমলবাবু, আমি আপনাকে বলছি যে আমাদের অনেক জায়গা মানে ইউজার মানে মানে পরে রয়েছে, অনেক ওয়াকেবল জায়গার ওয়াকফ, মধ্যে হ্যাঁ। বিভিন্ন ধরুন মানে এইভাবে যে পরে রয়েছে, হ্যাঁ। তো এটাকে উদ্ধার তো আসলে মানে ওয়াকফ বাই ইউজার যেটা, বাই ইউজার যেটা, আচ্ছা সেগুলোকে আবার দখল নেওয়া হবে। না না এই বাই ইউজার যে আছে না জায়গাগুলো, সেইগুলো তো আমাদের থাকবে, সেগুলো নিয়ে তো মানে ইয়ে চলছে। আর নতুন যে বিষয়টা আসবে কোনো ধরনের মানে কোনো ধরনের মানে কেস চলছে কোর্টে, তো সেই বিষয়টা তো কোর্ট সেই মানে মানে জাজমেন্ট দেবে। আর ডিএম দেখুন, ডিএম সেই বিষয়টা দেখবেন, ডিএম এর সঙ্গে তো চেয়ারম্যানও থাকবেন, চেয়ারম্যানও একজন আছে না মুসলিম থাকবেন, এটা না বলে আছে না নন মুসলিম, উনি বলছেন নন মুসলিম, এটা না। আরে আপনি নিজের মতো বানালে হবে, আমি আইনের ধারা লিখে নিয়ে এসেছি, এই যে দেখছেন আইনের ধারা এখানে লিখে নিয়ে এসেছি। আপনার দুইজন নন মুসলিম থাকবে, কিন্তু এখানে সংসদ বিধায়করা থাকতে পারে, সিদ্ধান্ত নেওয়ার মালিক ট্রাইব্যুনালের হাতে থাকবে না, ট্রাইব্যুনালের হাতে থাকবে না, এই ধারা চেঞ্জ করে দিয়েছে। বলছি আমাদের এখানে দেখুন, আজকে আমাদের ত্রিপুরার যে আমি এক দুটো বিষয় বলছি, আজকে ত্রিপুরা রাজ্যের অনেক জায়গা যে বেদখল হয়ে রয়েছে, তো সেই জায়গাগুলো তো আমাদের মানে দীর্ঘদিন তো ওনারাও ছিলেন, তো দীর্ঘদিন এই জায়গাগুলো বেদখল হয়ে রয়েছে। আজকে যদি ওনারা এই জায়গাগুলো আগেও মানে সেই জায়গাগুলো সমাধান করতে পারতেন। প্রশ্ন হচ্ছে বেদখল হয়েছে কি করে বুঝলেন? বেদখল বলতে এখানে অনেকে জায়গা দখল করে মানে ঘর বানিয়েছে অনেক জায়গায়। এই কমপ্লেনটা কে করেছে? না না, ওই এই কমপ্লেন তো আমাদের মানে যে ওই এলাকায় যারা আমাদের সংখ্যালঘু পরিবারগুলো আছে, ধরুন আমি ওনারা আবার কমপ্লেন করেছে, তো সেই বিষয়গুলো নিয়েও বহু জায়গায় মানে কোর্টে মানে কেসও চলছে। তো আমাদের কথা হচ্ছে আমাদের ওয়াকফ প্রপার্টির মধ্যে যদি কেউ জায়গা দখল করে থাকে সেগুলোকে উদ্ধার করা হবে। এখানে অনেক জায়গা আমাদের উদ্ধার হবে। এই ধারাই বাতিল করে দিয়েছে, উনি বলছে উদ্ধার করা হবে। উদ্ধার করার যে ধারা 107 নম্বর ধারা, আমি বললাম তো এই ধারাটাই বাতিল করে দিয়েছে, উনি বলছে উদ্ধার করা হবে। আপনার পাবলিক প্রত্যেকটা সাপোর্ট করবে। এখন তো পাবলিকের কাছে এরকম ভাবে বলছে মানে মসজিদ ভেঙে ফেলা হবে, তোমাদের কবরস্থান নিয়ে নেওয়া হবে, তোমরা কিন্তু সব ভাঙেনি, সব নিয়ে নেবে। ভাঙেনি, ভারতবর্ষে রেকর্ড নেই বলছে, তার জন্য একটা অস্থির পরিবেশ তৈরি করা হয়েছে শুধু সমগ্র মানে দেশের মধ্যে। তো এটা আস্তে আস্তে করে ঠান্ডা হচ্ছে। এখানে শুধু পশ্চিমবাংলায় মানে কিছু মানে ইয়ে হচ্ছে, তো পশ্চিমবাংলায় আপনারা জানেন কি অস্থির পরিবেশ মুর্শিদাবাদে। তো এটা কি হওয়া উচিত? আপনি বলুন, ওয়াকফ আইন এখানে পার্লামেন্টে মানে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যসভা লোকসভায় উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু দেখেন এই যে মানে আজকে মানে আপনি বলুন না, এখানে এই বিষয়ে কি মানে কোনো মানে হিন্দু বাড়িঘর মানে মানে এই সে মানে মানে ভাঙ্গা, কাউকে মারা, এটা কি মানে ঠিক? এখানে আপনার আমাদের মানে রাইট আছে প্রোটেস্ট করার, প্রত্যেকটা নাগরিকের আমাদের রাইট আছে, প্রোটেস্ট করুন, ঠিক আছে না? তো তাছাড়া এখানে সুপ্রিম কোর্টে আমাদের দেশের মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট হয়েছে মানে কেস হয়েছে, তো সেই যে মানে এখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট মানে যে আমাদের পয়েন্টের বিষয় যে দিয়েছে, তো সেটা আমাদের ইন্ডিয়া সেটা 7 দিনে জমা দেবেন, হ্যাঁ জমা দেবেন। ওকে, আমার এখানে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। জাস্ট জসিমউদ্দিন আপনার কাছে এবং অমলবাবু আপনার কাছে হাতে গুনে পয়েন্ট 1 2 3 4 5 কেন ভালো কেন মন্দ, যদি আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই কারণে ওয়াকফ যে আইনটা পাশ হয়েছে সেটা কার্যকর হওয়া উচিত, অমলবাবু কার্যকর হওয়া উচিত না, কারণ এই জায়গাতে ওয়াকফ মানুষের বা এখানে কোনো সম্প্রদায়ের, বিশেষ করে কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের ক্ষতি করতে পারে। আপনারা বলতে পারবেন এই করে এক এক করে? আমি তো আমি এক এক করে কি এক এক করে তো তাই বলছি। প্রথম কথা হচ্ছে এটা ভারতবর্ষের যে ধারণা তার উপর আঘাত। দ্বিতীয় কথা হচ্ছে এটা ভারতবর্ষের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার যে অধিকার দিয়েছে এই অধিকারের উল্লঙ্ঘন। তৃতীয় কথা হচ্ছে ভারতবর্ষে এই সময়ে মানুষের সামনে হাজারো সমস্যা,
এটা হিন্দু ধর্মের হোক, মুসলিম ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, হঠাৎ করে মুসলিম ধর্মকে নিয়ে মোদিজির এত আবেগপ্রবণ হওয়া এবং 40টা ধারা নতুন করে যুক্ত করে, যেটা 8 বার সংশোধনীতে ভারতবর্ষের কেউ কোনো শব্দ করলো না, এবার সংশোধনীতে গোটা দেশ কেঁপে উঠলো, তার মধ্যে বোঝা হয় ডালমে কুচ কালা হে, এবং এটা মানে হচ্ছে সংখ্যালঘুদের অধিকার বিপন্ন করে দেওয়া। 4 নাম্বার হচ্ছে যে ওয়াকফ বোর্ডের যেই সম্পত্তি আগে কেউ দখল করতে পারতো না, যদি দখলও করত এটা আবার উদ্ধার করার রাস্তা ছিল, এখন আইনে বলা হচ্ছে এই জমি আর একবার যদি বেদখল হয়ে যায় জমি আর ওয়াকফ বোর্ডের আন্ডারে আসবে না। সুতরাং এটা সবচেয়ে উল্লঙ্ঘন এই আইনের। পঞ্চম, আপনি বলছেন 5টার বেশি বলা যাবে না, আপনি ঠিক করে দিয়েছেন। পঞ্চম হচ্ছে এই যে ওয়াকফের সম্পত্তি সম্পর্কে যারা বিচার বিবেচনা করতে পারতেন, সিদ্ধান্ত নিতে পারতেন, ওয়াকফ বোর্ড, ট্রাইব্যুনাল, তাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, বকলমে সরকারের হাতে নিয়েছে। সরকার মানে হচ্ছে ওই যারা ওই গুজরাটের বিচার করেছে বিলকিস বানুর, যারা বাবরি মসজিদ যে ঘটনা ঘটিয়েছে তাদের হাতে সমস্ত দায়িত্ব এসছে, তারা গোমাংস নিষিদ্ধ করা থেকে শুরু করে ওই ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণ সমস্ত কিছু তাদের হাতে নিতে চায়, এবং এই কারণেই এই সংশোধন। এটা ভারতবর্ষের সংবিধানের উপর আঘাত, এটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্রের উপর আঘাত, এই কারণে আমরা বিরোধী। এটা কিছু মুসলিম লোকের ক্ষতি হবে, কিছু হিন্দু লোকের ভালো হবে, কিছু হিন্দু লোকের ক্ষতি হবে, এই কারণে আমরা আপত্তি করছি না। আমরা আপত্তি করছি বাবা সাহেব আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদজির যে তৈরি করা সংবিধান, এই সংবিধানের মর্মবস্তুকে এটা আঘাত করছে, এই কারণে আমরা এর বিরুদ্ধে। ওকে, জসিমউদ্দিন, কেন মানুষ এর পক্ষে থাকবে? এই আইন কেন ভালো? হাতে গুনে আপনার পয়েন্ট। প্রথমে আমি বলছি, এখানে মানে ওয়াকফ বোর্ডের আমাদের যেই মানে ল্যান্ড প্রপার্টি গুলো আছে, এই ল্যান্ড প্রপার্টি গুলো এখন আমাদের রেজিস্টারকৃত এই যে জায়গাগুলো সুরক্ষিত থাকবে, আচ্ছা, এই আইনে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক জায়গা যে বেদখল হয়ে রয়েছে, এই জায়গাগুলো আমরা পুনরায় এবার উদ্ধার করতে পারবো, এবং সেই জায়গাগুলোতে আমাদের সংখ্যালঘুদের জন্য আমাদের স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন মল, সেটি তো হবেই ডেভেলপমেন্ট ওয়ার্ক। সেই ডেভেলপমেন্ট ওয়ার্কের যে অর্থরাশি দিয়ে, সেই রাজস্ব দিয়ে সংখ্যালঘুদের উন্নয়নের কাজ হবে। সেই উন্নয়নটা আমাদের গরিব মানে বিধবা মহিলা হোক, আমাদের মাতৃশক্তি মায়েদের, বোনদের, আমাদের প্রত্যেকটা তো এই নাগরিকের উন্নয়ন হবে, এটা আমাদের বিশ্বাস। তাছাড়া আমাদের যে ওয়াকফের মানে ডিএম কে যে মানে যুক্ত করা হয়েছে, উনি তো মানে ডিএম এর বিষয়ে বলেছেন, আমরা সংবিধানকে মানি, বিশ্বাস করি। ডিএম এর মাধ্যমে, সেই হস্তক্ষেপের মাধ্যমে চেয়ারম্যানও থাকবে, উনি বলছেন নন মুসলিম হয়ে যাবে চেয়ারম্যান থাকবে, 11 জনের কমিটি হবে, 2 জন নন মুসলিম এমপি কিংবা বিধায়ক থাকতে পারে। উনাদের পরামর্শক্রমে আগামী দিন আমার বিশ্বাস ওয়াকফের প্রচুর ডেভেলপমেন্ট হবে, এবং আগামী দিন এই অর্থরাশি দিয়ে আমাদের মুসলিম সমাজের ডেভেলপমেন্ট হবে। মুসলিমদের কোথাও কোনো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, দরগা কোথাও কিছু নেওয়া হবে না, সেটা আমাদেরই থাকবে। এখানে আমরা সবাইকে নিয়ে, শুধু মুসলিম না, আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমরা সুন্দর ত্রিপুরা, সুন্দর দেশ গড়বো, সেটা আমার বিশ্বাস। তার জন্য মোদিজি এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য, এবং ওয়াকফের মতো এই সেনসিটিভ ইস্যুতে আপনারা দুজনই আলোচনা করলেন। ধন্যবাদ, সময় দিলেন। দর্শক বন্ধুরা, ইসলামী পরম্পরা অনুসারে যখন কোনো মুসলিম ব্যক্তি সমাজের উপকারের স্বার্থে ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি আল্লাহর নামে দান করেন, সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হয়। কিন্তু সেই সম্পত্তি দান করার নিয়ম নিয়ে বহু অনিয়মের অভিযোগের পর সংশোধন করা হয় ওয়াকফ আইন। জানা যায় উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, আর উত্তরপ্রদেশের পরেই সবচেয়ে বেশি সংখ্যক ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে, যেখানে নতুন আইনটির বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। তবে পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ্যেই ঘোষণা করেছে তারা নতুন ওয়াকফ আইনটি তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না। এদিকে নতুন আইনের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন যে তীব্র আকার ধারণ করছে তা বলা বাহুল্য। এখন দেখার আগামী 7 দিনের মধ্যে শীর্ষ আদালতের প্রশ্নের কি জবাব দেয় সরকার, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।